খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল বোসের মানহানি মামলা শুনানি 10ই জুলাই, জানালো হাইকোর্ট। একদিনের মধ্যে তৃণমূল নেতাদের দখল করা জমি ফেরানোর নির্দেশ বিধায়কের, পাল্টা খোঁচা বিজেপির। গণপিটুনি বিরোধী আইন আটকে আছে রাজভবনে, বিত্তজনদের সঙ্গে চাচক্রে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মানিকতলা উপনির্বাচনে গ্লামার ছটা, তৃণমূলের সুপ্তি পাণ্ডের হয়ে প্রচারে নুসরাত। দীঘায় জগন্নাথ দেবের মন্দির করতে পারে হিটকো, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মতামত নিতে মুখ্যমন্ত্রী বিদ্যজনদের ডাকেননি, সময় চেয়েছিল একটি সংগঠন, দিয়েছেন কুণাল। বাগদা উপনির্বাচনের যুদ্ধে রণকৌশল বদল করে জয় ছিনিয়ে আনতে চায় শাসক তৃণমূল, সঙ্গে মতুয়া অঙ্ক। মমতার ভাই বাবুনের বাড়ির রাতারাতি দখল নিল পুলিশ, দোতলা বাড়ি বদলে গেল পুলিশ ক্যাম্পে। ঘূর্ণাবতের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের 5 জেলাতেও সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলা শুনানি আগামী 10ই জুলাই হবে কলকাতা হাইকোর্টে। মামলাটি শুনানির তালিকায় না থাকায় রাজ্যপালের আইনজীবী বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই বিচারপতি মামলা শুনানির পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন মঙ্গলবার। কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস, তৃণমূলের 2 হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালের তরফে। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে ওই মানহানির মামলার দায়ের করেছিলেন রাজ্যপাল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, শুনেছি উনি মামলা করায় আমার নাম যুক্ত করেছেন, আইনত যা করার করব। বুধবার প্রথম শুনানির পর বিচারপতি রাও নির্দেশ দিয়েছিলেন। রাজ্যপাল বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য যে সমস্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলিকেও এই মামলায় যুক্ত করতে হবে। তৃণমূলে যেসব নেতা বা জনপ্রতিনিধিরা সরকারি জমি দখল করেছেন, একদিনের মধ্যে সকলকে জমি ফেরানোর নির্দেশ নারায়ণ গোস্বামীর। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক তথা জেলা সভাধিপতির। এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বনগাঁ বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, ক্ষমতায় থাকলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বুধবার উত্তর 24 পরগনা বাগদার একটি লজে এবং দেহালদহে কর্মী সভা করেন বিধায়ক তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। সেখানে তিনি বলেন, তৃণমূলে যে সমস্ত নেতাকর্মী বা জনপ্রতিনিধিরা সরকারি জমি দখল করে রেখেছেন, বৃহস্পতিবারের মধ্যে তা দখল মুক্ত করতে হবে, না হলে পরশু থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণবাবু বলেন, আমার কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে, তার ভিত্তিতেই আমি এই কথা বলেছি। নারায়ণ গোস্বামীর এই মন্তব্যের পর বাগদার রাজনৈতিক মহলে প্রবল শোরগোল। এই বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, নারায়ণ গোস্বামীর যদি ক্ষমতা থাকে, সবার আগে বাগদা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ তিনি সরকারি জমি দখল করেছেন। এদিনই ভোটের প্রচারে বাগদার সিনজানিতে যান স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি নাগরিকত্ব নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেন। নিয়মিত সঠিক খবর শুনতে বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি আবহাওয়ার খবরে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া অফিস। উত্তরের প্রায় সব জেলাতেই আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুরেও। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু কোচবিহারে। ওই দিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিছুটা কমতে পারে সোমবার থেকে। ওই দিন কেবল দার্জিলিং এবং আলিপুরের জন্য সতর্কতা জারি থাকছে। গণপিটুনি বিরোধী বিল পাশ হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়, কিন্তু গত 5 বছর ধরে তা রাজভবনে আটকে রয়েছে। বৃহস্পতিবার আলিপুরে বিদ্যজনদের একাংশের সঙ্গে একটি চা চক্রে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিদ্যজনদের ওই অংশের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ওই বিল নিয়ে আক্ষেপ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে আইনটি চালু হলে হয়তো এত গণপিটুনির ঘটনা ঘটতো না। আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার বিদ্যজনদের একাংশের সঙ্গে মুখ্যমন্ত্রী চা চক্রের আয়োজন করা হয়েছিল। রাজ্যসভায় তৃণমূল সাংসদ দোলা সেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুরা মিলে দেশ বাঁচাও গণমঞ্চ বলে একটি সংগঠন তৈরি করেছেন। তাতে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। সেই সংগঠনে সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিল বলে জানা গেছে। সময় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাদের সঙ্গে আলাপচারিতায় গণপিটুনির প্রসঙ্গ ওঠে। সম্প্রতি রাজ্যে গণপিটুনির ঘটনা বেড়ে গিয়েছে। সেই প্রসঙ্গে ওই আইন নিয়ে পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৃহস্পতিবারে আলাপচারিতায় বিদ্যজনদের ওই অংশের কাছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার সরকার গণপিটুনির মতো ঘটনার ঘোর বিরোধী, কিন্তু রাজভবনে বিল আটকে থাকায় এই বিষয়ে কড়া পদক্ষেপ করা যাচ্ছে না। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশে কিছু ঘটনার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সাংসদ থাকাকালীন দলের অনেক কর্মসূচিতেই দেখা যেত না তাকে। এছাড়া নানান বিতর্কে একাধিকবার নাম জড়িয়েছে তার। এসবের জেরে দলের অন্তরে একাংশের মোটেই সুনজরে ছিলেন না। 24 লোকসভা ভোটে তার প্রভাব পড়েছিল। তারকা ইমেজ থাকলেও দিল্লির যুদ্ধে এবার তাকে সুযোগ দেয়নি তৃণমূল। গোটা ভোট পর্বে তাকে প্রচারেও দেখা যায়নি। কিন্তু এবার বিধানসভা উপনির্বাচনে দলের প্রাক্তন তারকা সাংসদ নুসরাত জাহানকে ফের প্রচারে নামালো দল। বৃহস্পতিবার মানিকতলা তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে প্রচার করলেন নুসরাত। হুটখোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে রোড শো থেকে তার বার্তা, মানিকতলার উন্নয়নের জন্য জয়ী করুন তৃণমূলকে। লোকসভা ভোট বা আসন্ন উপনির্বাচন, কিছুতেই তারকা প্রচারের তালিকায় নাম নেই নুসরাতের। কিন্তু তা সত্ত্বেও সুপ্তি পাণ্ডের হয়ে বৃহস্পতিবার প্রচার সারলেন টলি নায়িকা। ঘি রঙা সালোয়ার কামিজে একেবারে সাদামাটা সাজেই দেখা গেল তাকে।
রোড শোর পরবর্তী নির্বাচনী সভাতেও ছিলেন নুসরাত। আসলে মানিকতলার প্রয়াত বিধায়ক সাধন পান্ডের মেয়ে শ্রেয়ার সঙ্গে বিনোদন জগৎ সূত্রে আলাপ এবং ঘনিষ্ঠতা নুসরাতের। সেই সূত্রে তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক। বান্ধবীর মায়ের হয়ে তাই রাজনৈতিক প্রচার সারলেন নুসরাত। এই নিয়ে চলছে জল্পনা। দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির তৈরির কাজ হিটকো করতে পারে। এই ছাড়পত্র দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। হিটকো শুধু রাজারহাটের উন্নয়নের কাজ করতে পারে, এর বাইরে কোনো জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিটকোর নেই। এই দাবি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট। দীঘায় প্রচুর টাকা ব্যয় করে মন্দির হচ্ছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হচ্ছে মন্দির। এবার রথে এই মন্দির উদ্বোধন করা যাবে না। মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি এখনো, তবে রথ বেরোবে এই কথা জানা গিয়েছে। তার মধ্যেই এই মন্দির প্রসঙ্গে মামলা দায়ের করা হয়। এই মন্দির তৈরির কাজে হিটকো সংস্থা যুক্ত আছে। সরকারি অর্থ ব্যয়ে মন্দির তৈরি হচ্ছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে গত মঙ্গলবার মামলা দায়ের করা হয়। প্রায় 143 কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করা হচ্ছে বলে খবর। হিটকো কেন মন্দিরের কাজ করবে সেই প্রশ্ন আদালতে তোলা হয়। সরকারি জমি থেকে জবরদখল উচ্ছেদের প্রসঙ্গে কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টপষ্টই বলেছিলেন, কাউকেই রেয়াত নয়। কোথাও জবরদখল থাকলে পুলিশ গিয়ে তুলে দেবে, দরকার হলে আমার বাড়ি থেকে তা শুরু হোক। পুলিশ ও প্রশাসনকে বরাবর অভয় দিতে দেখা গেছিল মুখ্যমন্ত্রীকে। বেআইনি দখল উচ্ছেদের ব্যাপারে তিনি যে কতটা কঠোর তা বোঝাতে এবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও নাটকীয় ঘটনা ঘটে গেল। ওই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লাব ঘর ও তার পিছনে সরু দোতলা বাড়ি রয়েছে। বৃহস্পতিবার বিকালে গিয়ে দেখা গেল ওই বাড়ির সামনে পুলিশ চেয়ার পেতে বসে রয়েছে। ক্লাব ঘরের মধ্যে জিনিসপত্র সাজানো রয়েছে ঠিকই, কিন্তু পিছনের দোতলা বাড়িতে একটা কাগজ ছেটে দেওয়া হয়েছে, তাতে লেখা পুলিশ ক্যাম্প। ক্লাবের পিছনের বাড়িটা বেআইনি ভাবে দখল করা জমিতে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সেই বাড়ি এখন পুলিশ ক্যাম্প হলো। আগামী দিনে এই বাড়িটির ভবিষ্যৎ কি হয় এখন সেটাই দেখার। বাগদা উপনির্বাচনে জিততে মরিয়া তৃণমূল নেতৃত্ব, তাই এই উপনির্বাচনে লড়াই কৌশলগত বদল আনছে বাংলা শাসক দল। প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রচার কৌশল, লোকসভা ভোটের তুলনায় সবকিছুতেই বদল এনে মতুয়া করে ঘাসের উপর জোড়া ফুল ফোটাতে চাইছে তৃণমূল নেতারা। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির শোচনীয় ফল হলেও বনগা লোকসভায় ফের জিতেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ওই আসনে ৭৫,৮৫২ ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে হারিয়ে জয়ী হয়েছেন। তার মধ্যে বাগদা বিধানসভায় ২০,৬১৪ ভোটে এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে সেই ব্যবধান টপকে জন্য লড়ছে তৃণমূল, যে কারণে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ বনগা লোকসভার ক্ষেত্রে ৭টি বিধানসভার মধ্যে ৬টিতেই পরাজিত হয়েছেন। তাই এবারে উপনির্বাচনে প্রয়াত বীণাপানি দেবীর নাতনি এবং প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। লোকসভা ভোটে শান্তনুর প্রার্থী হওয়ার যে সুবিধা বিজেপি পেয়েছিল, উপনির্বাচনে সেই লাভ আপাতত তাদের অনুকূলে থাকবে বলেই দাবি তৃণমূলের। কারণ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস মতুয়া হলেও ঠাকুর বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। খাদ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিদ্যুৎজনদের আমন্ত্রণ জানাননি। তিনি তাদের কোনো মতামত নেবেন না। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে এবং রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল তা ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। সূত্রের খবর, স্বয়ং মমতার বার্তা পেয়েই কুণাল ওই কথা জানিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালের সৌজন্যে ওই সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী কুণাল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিদ্যুৎজনদের আমন্ত্রণ জানাননি, তিনি তাদের কোনো মতামত নেবেন না। বৃহস্পতিবারের বৈঠক নিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল তা ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। সূত্রের খবর, স্বয়ং মমতার বার্তা পেয়ে কুণাল ওই কথা জানিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালের সৌজন্য ওই সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রীর। কুণাল বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধিজীবীদের সঙ্গে বিকালে বৈঠকে বসেছেন এবং নানান বিষয়ে মতামত নেবেন বলে একটি খবর প্রচারিত হচ্ছে। এটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক। একটি গণসংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল, মাননীয় তাদের সময় দিয়েছেন, দেখা করবেন এইটুকুই। এর সঙ্গে মুখ্যমন্ত্রী সব শ্রদ্ধেয় বুদ্ধিজীবীকে ডেকেছেন এবং সাম্প্রতিক নানান বিষয়ে মতামত নেবেন বলে যে ধারণা ছড়ানো হচ্ছে তার সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী কাউকে এমন বৈঠকে আমন্ত্রণ জানাননি। তিনি শুধু ওই সংগঠনের অনুরোধে তাদের সঙ্গে দেখা করবেন। গতকাল রাতে ওই বৈঠকের খবর ছড়ায়, কিন্তু কি বিষয়ে বৈঠক তা নিয়ে কোনো মহল থেকেই কিছু বলা হয়নি। ফলে অনেকেই ধরে নেন রাজ্যে সম্প্রতি গণপিটুনির ঘটনা বাড়তে থাকায় বা বাংলায় বাঙালির সত্তা নষ্ট হওয়ার মতো সাম্প্রতিক কিছু বিতর্কিত বিষয়ে বিদ্যুৎজনদের মতামত নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই জন্যই তিনি বৈঠক ডেকেছেন। কিন্তু কুণালের বক্তব্য ওই জল্পনা ভিত্তিহীন। মুখ্যমন্ত্রী কাউকে কোনো বৈঠকে ডাকেননি। তার কাছে সময় চেয়েছিল যে সংগঠন, তাদের তিনি সাক্ষাতের সময় দিয়েছেন মাত্র। খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।